এই Motorola S50 Fusionটা লঞ্চ হওয়ার পরে দেখবেন যে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ব্যাপক পরিমাণে হাইপ তৈরি হয়েছে। তার কারণ কি, এটা একটা মিড রেঞ্জ ফোন এবং মিড রেঞ্জ ফোন হিসেবে যেসব স্পেসিফিকেশন এটা অফার করতেছে, যেরকম এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটা ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি আপনি এই ফোনটাকে বলতে পারেন। তো এই ফোনটার রিভিউ বা ভিডিও হয়তো অলরেডি আপনারা সবাই কম বেশি দেখে ফেলেছেন, বাট আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একদম রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই ফোনটা যদি আপনারা এখন কেউ কিনেন, তাহলে কেনার পরে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন হবে, এটার ক্যামেরাতে এক্সপিরিয়েন্স কেমন হবে, কেমন পারফরমেন্স পাবেন, বিস্তারিত আমি যেমন অ্যাজ এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং বক্স থেকে ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন এটা একটা নতুন ফোনের রিভিউ হতে যাচ্ছে। সো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি মোস্টলি পুরাতন ফোনের রিভিউ করি। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এটা কিন্তু আমার চ্যানেলে একটা নতুন ফোনের রিভিউ হতে যাচ্ছে এবং তার জন্য ডেফিনেটলি আমি ধন্যবাদ দিতে চাই SMS গ্যাজেটকে। তারা আমাকে এই রিভিউ ইউনিটটা প্রোভাইড করেছে। সো তাদের কাছ থেকে এখন আপনারা এই ফোনটা 128GB যে এটা ভেরিয়েন্ট আছে সেটা মাত্র 32,000 টাকায় পেয়ে যাবেন এবং এটা 256GB একটা ভেরিয়েন্ট আছে সেটা 36,000 টাকায় পেয়ে যাবেন। শুধু এই ফোন নয়, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন যদি আপনারা কিনতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শপের ডিটেইল এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিন। যাই হোক, আমি এই ফোনটার প্রথমে বক্স কন্টেন্ট কী আছে সেটা একটু দেখাই দিই, যেহেতু এটা একটা নতুন ফোন। আপনারা কিনলে বক্সে কী পাবেন সেটা ডেফিনেটলি একটু জানা জরুরি। দেখেন, বক্সটা খুললেই প্রথমে আপনি একটা ফোন পেয়ে যাবেন এবং ফোনের উপরে এখানে আপনি খুব সুন্দর স্লিম একটা কেসিং এটার সাথে দেওয়া থাকে। তাছাড়া ফোনটার সাথে আপনি একটা চার্জার পেয়ে যাচ্ছেন, সেটা 68 ওয়াটের। তাছাড়া একটা আপনি টাইপ-C কেবল পাচ্ছেন, টাইপ-C। সো এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন এবং একটা সিম ইজেক্টর পাচ্ছেন, এটা সব ফোনে দিয়ে থাকে। সো এইটাই মূলত বক্স কন্টেন্ট। এবং যদি আমি প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, দেখেন এই ফোনটা যদি আপনি প্রথমেই হাতে ধরেন তাহলে হাতে ধরলে আপনার কাছে খুবই পাতলা একটা ফোন মনে হবে যে লিটারেলি ওয়েটলেস ফোন এবং এই ফোনটা খুবই স্লিম এবং ব্যাক সাইডে আপনার কাছে খুব লেদার মনে হবে এবং এটা একটা ইকো লেদার এবং এই লেদার ফিনিশটার একটা ড্রব্যাক আছে। দেখেন, এইটা আমি কয়েকদিন ব্যবহার করলাম, কয়েকদিন ব্যবহার করে একটু ময়লা দাঁড়িয়ে গেছে, যদিও আমি কভার ব্যবহার করেছি। সো এই জিনিসটা খুব বেশি ডিউরেবল না, বাট ডেফিনেটলি এটা দেখতে খুবই সুন্দর লাগে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হট পিঙ্ক কালার, এটা 3টা কালারে আপনারা এই ফোনটা পেতে পারেন। ব্যাক সাইডে দেখেন একটা ইউনিক Motorola ডিজাইন, এই ডিজাইনটাই Motorola ক্যারি করতেছে এবং এটা তাদের একটা ইউনিক আইডেন্টিটি হতে যাচ্ছে। এবং এখানে আপনি 2টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, একটা মেইন সেন্সর, একটা আলট্রা ওয়াইড সেন্সর। ক্যামেরার বিস্তারিত আমি ক্যামেরা সেকশনে বলবো। তাছাড়া এখানে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে এবং একটা আপনি Motorola লোগো পাচ্ছেন। এবং আপনি এই যে ফোনটার প্লাস্টিক ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে খুব বেশি প্লাস্টিকি ফিল মনে হয় না, বাট হাতের মধ্যে ধরলে এটা একটা প্লাস্টিকি এবং বেশ নর্মাল চিপ একটা ফোনের ফিল দেয়। এটা একদম সত্য কথা। আপনি যদি হাতে ফোনটা ধরেন কভার ছাড়া তাহলে আপনার কাছে মনে হবে যে এটা একটা চিপ ফোন। তার মেইন কারণ এই যে বাটনগুলো দেখতেছেন ডান সাইডে, নিচে পাওয়ার বাটন এবং উপরে ভলিউম বাটন, এই বাটনগুলো খুবই স্লিম এবং প্লাস্টিকি এবং এই বাটনগুলো প্রেস করলে মনে হয় যে কেমন প্লাস্টিকের ফোন। সো এই ফোনটার প্রিমিয়ামনেস নষ্ট করার জন্য মূলত এই বাটনগুলো এবং এই ফ্রেমটা দায়ী। এবং এই যে ফোনটার ডিজাইনটা সেটা কিন্তু খুবই সুন্দর এবং খুব স্লিম এবং একদম মিনিমালিস্টিক ডিজাইন। আপনি যদি বটমে দেখেন তাহলে এখানে আপনি একটা স্পিকার পাচ্ছেন, খুবই লাউড সাউন্ড প্রডিউস করে। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না যে কারোর কমপ্লেন হবে। এবং এখানে আপনি একটা টাইপ-C চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 68 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, তবে এই ফোনটাতে কোনো প্রকার ওয়্যারলেস সাপোর্ট আপনি পাচ্ছেন না। তাছাড়া এখানে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে ডুয়াল ফিজিক্যাল সিম সাপোর্ট করে। সো এই ফোনটাতে ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারবেন। এবং যদি বাম সাইডে দেখেন এখানে কোনো বাটন নাই, উপরের দিকে জাস্ট ডলবি অ্যাটমস লেখা আছে, অর্থাৎ এটা সাউন্ডে ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সো যেমনটা বললাম যে এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই স্লিম এবং হাতের মধ্যে ধরলে খুবই কমফোর্টেবল লাগে। এই ফোনটাতে কিন্তু আপনি IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্ট বা রেটিং পেয়ে যাচ্ছেন, যে কারণে এই ফোনটাতে পানি টানি লাগলে কিন্তু কোনো প্যারা হচ্ছে না। এবং এই ফোনটার সব থেকে আই ক্যাচি বা সব থেকে ভালো যে দিক সেটা হচ্ছে এইটার ডিসপ্লে। আপনি যদি ফ্রন্টের দিকে তাকান তাহলে এখানে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা একটা POLED ডিসপ্লে এবং এইটার যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট সেটাতেই মূলত আপনারা 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সো এই যে ডিসপ্লেটা না, এইটাতে HDR10 সাপোর্ট নাই। সো HDR10 কন্টেন্ট দেখতে আপনারা পারবেন না এটাতে, বাট ওইটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি কারোর প্রবলেম হবে না। এবং এইটার যে পিক ব্রাইটনেস সেটা কিন্তু খুবই ভালো। ডেফিনেটলি এটা যদি আপনারা একদম প্রপার ডে লাইটে ব্যবহার করেন, সানলাইটের নিচে, কোনো প্রবলেম হবে না। এবং এই ডিসপ্লেটার যে কালার খুবই সুন্দর এবং একটা কার্ভ ডিসপ্লে, আপনার সাইড থেকে দেখতেও খুবই ভালো লাগে। এবং কার্ভ ডিসপ্লে হওয়ার পর কারণে অনেক ফোনে কিন্তু পাম রিজেকশন ভালো থাকে না, যে কারণে ওয়ান হ্যান্ডে ধরে ব্যবহার করতে গেলে একদম মিসটাচ হয়। সেই জিনিসটা এখানে আমি পাইনি, একদম ওয়ান হ্যান্ডে ব্যবহার করতে গেলেও এত বড় একটা ফোন, এত বড় ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, বাট কোনো প্রকার প্যারা হয় না, কোনো প্রকার মিসটাচ হয় না। মুভি টুভি দেখতে গেলে একদম সিমলেস এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ওই উপরে নিচে একদম খুব সুন্দর একদম ন্যারো চিন বেজেল রয়েছে। সো একটা ইনফিনিটি টাইপের
ফোন এটা মনে হয়। সো এই যে মিড রেঞ্জের একটা ফোন, বাট ডিসপ্লের দিকে তাকাইলে একটা ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ টাইপের ফোনের এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে পাচ্ছেন। এবং উপরে দেখেন একটা ছোট্ট সেলফি ক্যামেরা কাট আউট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, সেটার এক্সপিরিয়েন্স কেমন ডেফিনেটলি আমি ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া ডিজাইনের যদি কথা বলি, দেখেন এই ফোনটাতে মানে কোনো প্রকার আমার কাছে যেটা বললাম যে বিল্ড কোয়ালিটিতে যদি স্যাক্রিফাইস ছাড়া আপনি দেখেন তাহলে ডেফিনেটলি এটা একটা খুব সুন্দর ফোন। তবে এটা লং রানে যে আমার মনে হয় না যে খুব বেশি ভালো কিছু করতে পারবে। সো যে কারণে এই ফোনটা ব্যবহার করলে আপনারা কেসিং তো রয়েছে সেটা ব্যবহার করবেন, তাছাড়া পলিও করে নিতে পারেন। আরেকটা কনসার্নের ব্যাপার হচ্ছে এই ফোনটার যে ডিসপ্লে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 5 রয়েছে। সো এইটা ব্যবহার করতে গেলে এখন একটু মানে ব্যাকডেটেড গ্লাস হয়ে যায় গরিলা গ্লাস 5। সো আপনারা একটা টলি প্রোটেক্টর লাগাই নেবেন। এবং এই যে ডিসপ্লেটার নিচের দিকে দেখেন এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আনলক করার জন্য। এছাড়া এটাতে কিন্তু ফেস আনলক কাজ করে। সো ফেস আনলকটা প্রপার লাইট ছাড়া তেমন কাজ করে না। তবে এই যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা খুবই অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। তবে এইটার পজিশনটা খুব আর্গোনমিক না, একটু নিচের দিকে। সো এটা যদি আরেকটু উপরে হইতো তাহলে একদম কমফোর্টেবল হইতো। তবে এটা ব্যবহার করতে গেলে আপনি ইউজ টু হয়ে যাবেন, যেহেতু এটা ওয়ান হ্যান্ডে ধরে খুবই কমফোর্টেবল লাগে, যে কারণে আনলক করতে অতটা প্যারা হয় না। তো এটার পারফরমেন্স কেমন চলুন সেটা একটু বলি। দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটা প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর নয়, এটা একটা মিড রেঞ্জ টাইপের প্রসেসর। বাট স্টিল এই ফোনটাতে ব্যবহার করতে গেলে আপনি খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তার কারণ কি, আমি সবসময় বলেছি যে এখন স্মার্টফোনের প্রসেসরগুলো যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে। এখন যে জিনিসটা দরকার সেটা হলো খুব ভালো সফটওয়্যার অপটিমাইজেশন। সেই জিনিসটা এখন কিন্তু মটোরোলা যথেষ্ট ইমপ্রুভ করেছে। এর আগে আমি 2টা মটোরোলা ফোন পার্সোনালি ব্যবহার করেছি, সেইটার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, আমি রিভিউতে বলেছিলাম। তো সেই দিক থেকে আমি দেখলাম যে মটোরোলা এখানে এসে দারুণভাবে ইমপ্রুভমেন্ট করেছে। তাদের যে ইউআই সেটা একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো, বাট স্টিল যথেষ্ট কাস্টমাইজেশন এখানে আছে। তাছাড়া এত সুপার স্মুথলি চলে। দেখেন এটা যে 144 হার্টজের যে রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেতে, এটার সাথে এটার যে অপারেটিং সিস্টেম সাথে এটা 8GB র্যাম রয়েছে, এটা কোনোটা 12GB র্যাম রয়েছে, UFS 2.2 স্টোরেজ রয়েছে। সো এটার এক্সপিরিয়েন্সটা না আপনি মানে ব্যবহার করতে গেলে একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলেও আমরা স্মার্টফোনে কী করি, ডেইলি লাইফে যেসব কাজকর্মগুলো করি, হয়তো সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, মিডিয়া এনজয় করি, টুকটাক গেমিং করি, সেই জিনিসটা একদম স্মুথলি চলবে। সো পারফরমেন্স সেকশনে এই ফোনটাতে কোনো প্যারা হচ্ছে না। এবং ওভার হিটিংও আমি খেয়াল করিনি। আমি যখন মানে লং সেশনে গেমও খেলে দেখেছি, কম্ব্যাট 5 খেলে দেখেছি, কোনো প্রকার প্যারা হয়নি। এবং পারফরমেন্স সেকশনে এই ফোনটা যদিও বেস্ট কোয়ালিটির প্রসেসর নয়, বাট স্টিল এটার যে অপটিমাইজেশন মানে যে সফটওয়্যারের খেলাটা এখানে রয়েছে সাথে ডিসপ্লের, যে কারণে এই ফোনটা ব্যবহার করতে গেলে আপনাকে একটা ফ্ল্যাগশিপের এক্সপিরিয়েন্স দিবে। এত সুন্দর এক্সপিরিয়েন্স, স্মুথ এটা চলে। এবং যদি এটার ক্যামেরার কথা বলি, দেখেন ক্যামেরা সেকশনে এই ফোনটাতে এখন একটু স্যাক্রিফাইস আছে। এখনকার ফোনে বা আমি যদি মানে এই মিড রেঞ্জের কথা না বলি, তাহলে এখনকার একটা ফোনে আমাদের 3টা ক্যামেরার ফোকাল লেন্থ দরকার, সেটা আলট্রা ওয়াইড, মেইন সেন্সর এবং টেলিফোটো লেন্স। তো মিড রেঞ্জের ফোনে আমরা নর্মালি এসব সেন্সর দেখতে পাই না। সো এখানে আপনি মাত্র 2টা সেন্সর দেখতে পাচ্ছেন, একটা হলো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এটা একটা সনির সেন্সর। সো এখানে যে জিনিসটা তারা করেছে, এই যে 50 মেগাপিক্সেলের সেন্সর সেটাকে ডিজিটালি জুম করে 2x ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো এখানে মাত্র 2টা সেন্সর থাকলেও এখানে আপনি কোনো প্রকার ফোকাল লেন্থের ইস্যু ফেস করতেছেন না, কারণ আলট্রা ওয়াইডের যে সেন্সরটা রয়েছে নর্মাল একটা জায়গাকে আপনি এক্সট্রাঅর্ডিনারি একটা লুক দিতে পারতেছেন। তারপরে মেইন যে সেন্সরটা সেটা দিয়ে আপনি একদম স্ট্যান্ডার্ড যে ফোকাল লেন্থ সেটা ছবি তুলতে পারতেছেন। তাছাড়া ওটাকে ডিজিটালি জুম করে আপনি 2x ছবি তুলতে পারতেছেন, সেটা আরও একটা ক্লোজ একটা টেলিফোটো লেন্সের ফিল আপনাকে দিচ্ছে। সো 2টা লেন্স দিয়ে আপনাকে 3টা লেন্সের যে কাজ দিচ্ছে। তাছাড়া এটাতে আপনি ম্যাক্রো ছবি তুলতে পারতেছেন। সো এখানে কোনো প্রকার স্যাক্রিফাইস আপনি দেখতে পারতেছেন না। এবং এইটা যে পিকচার কোয়ালিটি সেটা খুবই ভালো। আমি লিটারালি সারপ্রাইজ হয়েছি। তার কারণ হচ্ছে কি, আমি নর্মালি তো প্রিয়ন ফোনগুলো রিভিউ করে থাকি। সো আমার এক্সপেকটেশন কিন্তু সবসময় বাজেট কম হইলেও বেশি থাকে। সো আপনি এই 30-35 হাজার টাকায় যেসব প্রিয়ন ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোনগুলো পাচ্ছেন, সেগুলোতে কিন্তু বেস্ট লেভেলের ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আপনি পাচ্ছেন। বাট যখন আপনি ব্র্যান্ড নিউ ফোনতে আসবেন, সেখানে মিড রেঞ্জ ফোন পাচ্ছেন, সেখানে কিন্তু ওরকম ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। বাট এই ফোনটা আমি ছবি তুলে দেখলাম, তো আমার তো অনেক প্রিয়ন ফোনের এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে এরকম আহামরি লেভেলের তফাৎ এখানে নাই। 19-20 টাইপের মানে এটা পিকচার কোয়ালিটি, এটা ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি খুবই সুন্দর। এবং এইটার মটোরোলার যে কালারটা আমি দেখলাম, সেটা একদম ছবি তুললে রেডি টু আপলোডের মতো, খানিকটা স্যামসাংয়ের টাইপের। এটা কালারটা গ্রিন কালারটাকে একটু বুস্ট আপ করে এবং একদম ওভারঅল পিকচারটাকে একটু ভাইব্রেন্স হিসাবে তোলে। এর আগে আমি ছবি তুলেছিলাম মটোরোলার এজ প্লাস এবং তারপরে 14 নিও বা
S40 এরকম কোনো মডেল হবে, আমি আসলে শিওর মনে করতে পারতেছি না। সেই জিনিসটাতে পিকচার কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নেই এবং কালারেও আসলে খানিকটা ইয়েলো এসেছিল। সেই জিনিসটা এখানে আমি দেখেছি যে যথেষ্ট ভালো ইমপ্রুভ করেছে এবং এটার পিকচার কোয়ালিটি আপনি ডে লাইটে ছবি তুললে যে কোনো কন্ডিশনে আপনার ভালো লাগবে ফর শিওর। এবং এটার যেটা বললাম ফোকাল লেন্থের ইস্যু আপনি পাচ্ছেন না। তবে লো লাইটে যদি যান সেখানে নাইট সাইডে ছবি তুলতে গেলে আমি দেখলাম যে আলট্রাওয়াইডের যে সেন্সরটা আছে সেটা দিয়ে আসলে খুব ভালো এক্সপোজড পিকচার পাওয়া যায় না। সো নাইট মুডে আলট্রাওয়াইডের পিকচার আসলে অত বেশি ভালো আসে না। তবে যদি আপনি যেসব সিনারিওতে ছবি তুলবেন সেখানে একটু লাইট থাকে তাহলে কিন্তু তখন সেটা ছবি ভালো হবে। এবং যে মেইন সেন্সরটা আছে সেটা দিয়ে আপনি নাইট মুডে খুবই ভালো এক্সপোজ পিকচার পাচ্ছেন। সো নাইট মুডে আসলে আলট্রাওয়াইডে একটু মানে স্যাক্রিফাইস থাকলেও ওভারঅল এইটার পিকচার কোয়ালিটি খুবই ভালো হবে। সো যারা আসলে একদম এরকম মিড রেঞ্জে একটা নতুন ফোন কিনতে চাচ্ছেন সেখানে ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভালো স্যাটিসফাইড আপনাকে করতে পারবে। দেখেন এটার যে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স, এর আগে আমি নাথিং ফোন 2A ব্যবহার করেছি, সেটা একটা মিড রেঞ্জের ফোন। সেখানে পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আমার একদম খুবই বাজে হয়েছিল এবং সেই পোর্ট্রেটগুলো খুবই আনইউজেবল ছিল, একদম প্রপার লাইটে ভালো উঠতো বাট ওভারঅল সেটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো ছিল না। বাট এই জিনিসটাই আমি খুবই ভালো পোর্ট্রেট পেয়েছি। দেখেন এইটা পোর্ট্রেট ছবি তুলতে গেলে আপনাকে 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট ছবি তোলার এক্সপিরিয়েন্স এটা দিচ্ছে, সেইটা আমার মোস্টলি ভালো লেগেছে। এইটার পোর্ট্রেট খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে। তবে আমি দেখেছি যে একদম ডিফল্ট যে ব্লারের মানে থাকে ডেপথ থাকে সেটা খুবই বেশি ব্লার থাকে। সো আমি ব্লারের পরিমাণ অনেক কমিয়ে দেওয়ার পরে দেখলাম যে আরও বেশি ন্যাচারাল টাইপের পিকচার আমি পেয়েছি। সো ওভারঅল এটার যে পোর্ট্রেট সেটা কিন্তু আপনি খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং আপনি যদি লো লাইটে পোর্ট্রেট তুলতে যান তাহলে আসলে ভালো হবে না। তবে আপনি যদি একটু লাইট নিয়ে পোর্ট্রেট ছবি তোলেন তাহলে কিন্তু এইটার পোর্ট্রেট কোয়ালিটি ডেফিনেটলি আপনাকে স্যাটিসফাইড করবে। এবং এরকম বাজেটে আমরা যে প্রবলেমটা দেখি সেটা হচ্ছে যে পোর্ট্রেট তুলতে গেলে টাইট ফোকাল লেন্থ থাকে না, সেই জিনিসটা কিন্তু এখানে নাই। অর্থাৎ 50mm ডিজিটালি জুম করে আপনি পোর্ট্রেট ছবি তুলতেছেন খুবই টাইট একটা ফোকাল লেন্থ দিয়ে, ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। এবং সেই পিকচারের ডিটেইলের কথা একটু যদি বলি তাহলে পিকচারটা দেখতে খুবই সুন্দর লাগে, কালারটাও খুবই সুন্দর, যেমনটা বললাম রেডি টু আপলোডেড। বাট আপনি যদি জুম করে দেখেন তাহলে ওখানে খানিকটা ডিটেইল আপনি লস দেখতে পারবেন, কারণ ডেফিনেটলি এটা একটা ডিজিটালি জুম করা, যে কারণে জুম করে দেখলে ওটা ডিটেল থাকে না। বাট স্টিল সোশ্যাল মিডিয়াতে যদি ছবি তুলে আপনি আপলোড দেন তাহলে অত বেশি জুম করে মানুষ কিন্তু ছবিটা দেখে না এবং আরও ফেসবুকে একটু কম্প্রেসড হয়ে যায়। সেই হিসেবে এটা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি এবং সেটা খুবই ইউজেবল। এবং যদি এইটার আমি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এইটাতে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন এবং এইটার যে সেলফির এক্সপিরিয়েন্সটা সত্যি সারপ্রাইজিংলি আমি মানে আমার কি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট সেলফি ক্যামেরা। এবং এইটাকে একটা প্রপার সেলফি ক্যামেরার ফোন আপনি বলতে পারেন। যেমনটা আমি বললাম যে মোটরোলার এই যে সেলফিগুলো বা ফটোগুলোর যে স্টাইল সেটা হচ্ছে যে ফেসটাকে একটু স্মুথ করবে, আপনার পিকচারটাকে ওভারঅল ভাইব্রান্স করবে, একটু কালারগুলো বুস্ট আপ করবে। এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে গেলে ওইরকমই ছবি চাই, সেই জিনিসটা কিন্তু এখানে আপনি একদম রেডি টু আপলোডের মতো পাচ্ছেন এবং ওভারঅল খুবই ভালো ডাইনামিক রেঞ্জ এটা ক্যাপচার করে। এবং এখানে যে ল্যাকিংসটা আমি দেখলাম সেটা হচ্ছে যে এটা লো লাইটে সেলফি তুলতে যদি আপনি যান তাহলে এইটার লো লাইটের আসলে এক্সপিরিয়েন্সটা ভালো হবে না। তবে একদম লো লাইটের নর্মাল সেলফি যদি তোলেন তাহলে এটা ডিসপ্লের ফ্ল্যাশ দিয়ে মোটামুটি ভালো ইউজেবল ছবি পাওয়া যায়। তবে লো লাইটের সেলফির এক্সপিরিয়েন্স আসলে খুব বেশি ভালো হবে না, সেটার এক্সপেকটেশন রাখেন না। তবে যদি প্রপার লাইটে বা এটা দিয়ে আপনি সেলফি তোলেন তাহলে ডেফিনেটলি এটা একটা বেস্ট সেলফি ক্যামেরার ফোন আপনি বলতে পারেন। এবং যদি এটা ভিডিওর কোয়ালিটির কথা বলি, দেখেন এটাতে আপনি অ্যাক্রস অল দ্য সেন্সর 4K শ্যুট করতে পারতেছেন। আমি ভিডিও স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডের সেন্সরের ভিডিও। এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো এখানে যে ফোকাল লেন্থটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই ওয়াইড একটা ফোকাল লেন্থ। এবং অনেকদিন পরে এইদিকে ঘুরতে আসলাম বসুন্ধরার দিকে, তো ভাবলাম যে আপনাদেরকে একটু এলাকাটা দেখাই। আসলে সত্যিই অনেক ভালো লাগতেছে এবং যেদিকেই ফ্রেম ধরেন সেই দিকেই দেখতে ভালো লাগে। এবং এখানে যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা আমি ইন ক্যামেরায় খুবই ভালো কালারফুল দেখতে পারতেছি। অবশ্যই এটা ডিসপ্লে ভালো, যে কারণে এটাতে ভালো দেখা যাচ্ছে। তবে আপনারা যখন ভিডিওটা দেখতে পারতেছেন ফাইনাল আউটপুট, তখন বুঝতে পারবেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। এবং আমি যদি করি, দেখেন এখানে সেন্সর শিফটিংটা একটু স্লো ছিল। এবং এই যে সেন্সরটা আপনি 50 মেগাপিক্সেলের পাচ্ছেন, এটাতে ওআইএস আছে, সো এটার ফুটেজ আরও বেশি স্টেবল হওয়ার কথা। এবং আমি যখন এখানে 1x আসি সেখানে যে ফোকাল লেন্থটা দেখতে পাচ্ছেন এটা চাইলে আপনি ডিজিটালি 2x পর্যন্ত যাইতে পারতেছেন। এটা খুব সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে শিফট হলো, যেহেতু একটা ডিজিটাল আপনার ক্রপ হচ্ছে, যে কারণে এটা ট্রানজিশনটা সুন্দর। লেন্স শিফটিং করতেছি তখন আমি দেখলাম যে খুব ভালোভাবে লেন্স শিফট হচ্ছে না, একটু ল্যাগ থাকতেছে, একটু স্লো হচ্ছে। অনেক সময় আমি দেখেছি যে এরকম সিনারিওতে ভয়েস কেটে যায়, তো আপনার রেকর্ড করতে গেলে ভয়েস কেটে যায় কিনা সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারেন। লেন্স শিফট করলাম
এবং এখানে যে ভিডিও দেখলেন ওভারঅল আমার কাছে মনে হয় যে প্রিটি ডিসেন্ট বাট বেস্ট কোয়ালিটির ভিডিও না। এবং আপনারাও একটা আইডিয়া করেন, জাজ করেন যে এটার ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো। এবং আমি সেলফি ক্যামেরার একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ফোনটা দিয়ে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কেমন কোপ আপ করতেছে। এইটা হলো সেলফি ক্যামেরার ভিডিও। আমার পিছনে স্কাই আছে, দেখেন আমার ফেসটা এক্সপোজ করতে পারে কিনা, ভিডিও কেমন দেখা যায়। এবং 4K 30 ফ্রেম পর্যন্ত আপনি সেলফি ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন। তো এখানে আমি যেখানে আসি এখানে কোনো শব্দ হচ্ছে না, একদম খুব নিলিবিলি একটা জায়গা। এখানে সাউন্ড কেমন ক্যাপচার করে সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন, এবং এখানে ডেফিনেটলি ভালো সাউন্ড ক্যাপচার করতে পারারই কথা। এবং ভিডিও কোয়ালিটি অবশ্যই এখানে ভালো হওয়ার কথা, কারণ কি একদম প্রপার লাইট আমার ফেসে পড়তেছে। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পারতেছেন সেটা মোস্টলি সবারই পছন্দ হওয়ার কথা, কারণ এইরকম কন্ডিশনে মোস্ট অফ দ্য ফোনেই কিন্তু ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। সো এই ফোনটা এরকম জায়গায় বা এরকম কন্ডিশনে কেমন ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স দিচ্ছে। এবং আমি মেইন ক্যামেরার যে ভিডিও প্রবলেমটা দেখলাম বা আপনাদেরকে বললাম, ওখানে হয়তো ঠিকমতো বুঝতে পারছেন কিনা যায় না, সেটা হচ্ছে যে যখন আপনি ওয়াইড লেন্স থেকে মেইন লেন্সে শিফট করবেন তখন লেন্স শিফটিংয়ের সময় খানিকটা অডিও কেটে যায়, অর্থাৎ একদম স্মুথ আপনার লেন্স ট্রানজিশনটা হয় না। এইরকম প্রবলেম আমি দেখেছি এর আগেও মিড রেঞ্জের ফোনগুলোতে। আমি যখন স্যামসাং A34 ইউজ করেছি সেখানে ভিডিও করতে যেও আমি এই প্রবলেমটা দেখেছিলাম। তো এটা ভেরি কমন এইসব বাজেটের ফোনগুলোতে। তবে ওভারঅল যে ভিডিও কোয়ালিটি আছে সেটা আমার কাছে মনে হয় যে এই বাজেটে সেটা খুবই ভালো হবে। বাট আমি তো পার্সোনালি প্রিয়ন ফোনগুলো রিভিউ করে থাকি, যে কারণে আমার এক্সপেকটেশন এরকম একটা বাজেটে ফোনে একটু বেশি থাকাই স্বাভাবিক। বাট ব্র্যান্ড নিউ ফোন হিসেবে এই ফোনটার ভিডিও কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন, নট দ্য বেস্ট। বাট এই রেঞ্জে অন্যান্য ফোনগুলো যখন আমি সবই ইউজ করে ফেলবো তখন কিন্তু আরও ভালো ধারণা দিতে পারবো। বাট স্টিল এই মুহূর্তে যদি এই ফোনটা কেউ কেনেন, ভিডিওগ্রাফি করতে যান প্রপার লাইটের, সেটা কিন্তু খুবই ভালো হবে। এটা হলো রাতের বেলার ভিডিও দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড সেন্সরে। এবং আমি যদি মেইন সেন্সরে শিফট করে আপনাদেরকে দেখাই, মেইন সেন্সরে যথেষ্ট ভালো প্রপার এক্সপোজ ভিডিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কম্পেয়ার টু আলট্রা ওয়াইড সেন্সর। এবং আমি যদি 2x-এও জুম করি সেখানেও কিন্তু ভালো ভিডিও দেখা যাচ্ছে। তবে কোনো ফোনেই তেমন ভালো ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স হয় না, কারণ স্মার্টফোনের সেন্সর সাইজে ছোট থাকার কারণেই কিন্তু আসলে লো লাইটে ভিডিওতে ভালো পারফর্ম মোস্ট অফ দ্য ফোনে করতে পারে না। তারপরেও এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা হোপফুলি আপনারা এখান থেকে দেখে নিলেন। এবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এই ফোনটাতে আপনি 5000 mAh একটা ব্যাটারি পাচ্ছেন, অনেক বড় সড়ো একটা ডিসপ্লে, খুবই ফাস্ট চার্জ করে ফেলতে পারতেছেন 68 ওয়াটে। সো এই ফোনটা যদি মানে চার্জ ফুরাই যায় তাহলে কিন্তু আপনি অনায়াসে একদম কয়েক মিনিট চার্জ দিলেই আপনি একদম লং টাইম ধরে ব্যবহার করতে পারতেছেন। এবং এই ফোনটার ব্যাটারির এক্সপিরিয়েন্স একদম সুপার। আমি 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া মানে আমার মনে হয় যে আর এর থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ আসলে তেমন মেজরিটি অফ ইউজারদের আসলে প্রয়োজন হবে না। সো আপনি যখন ডেইলি লাইফে ইউজ করবেন তখন এইটার ব্যাটারি ব্যাকআপ আরও একটু ভালো পাবেন। তার কারণ হচ্ছে যে আমি যখন রিভিউয়ের জন্য ব্যবহার করতেছি তখন কিন্তু বেশি প্রেশার দিয়ে ফোনটাকে ব্যবহার করতেছি, আমরা আসলে ডেইলি লাইফে ওই রকম ব্যবহার করি না। সো ওভারঅল যে জিনিসটা আমি বললাম যে দেখেন এই মুহূর্তে যদি 32,000 টাকায় এই Motorola S50 ফিউশনটা আপনি কেনেন তাহলে জাস্ট স্যাক্রিফাইস কোথায়, সেটা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটিতে। দেখেন এইটা যেমনটা আমি বললাম যে একটু চিপ মেড ম্যাটেরিয়ালসগুলো আসলে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে খুব বেশি ভালো থাকবে বলে আমার মনে হয় না। তবে এই Motorola কিন্তু তারা সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে 3টা মেজর আপগ্রেড। সো এটা আরও 3টা অ্যান্ড্রয়েডের আপনি আপগ্রেড পাচ্ছেন, এখন অ্যান্ড্রয়েড 14 চলতেছে। তাছাড়া আরও 1 বছর আপনারা সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। সো 4 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন। সো সেই হিসেবে এটাকে একটা ট্রাই দিতেই পারেন, কারণ যে বাজেটে আপনি ফোনটা পাচ্ছেন সেটা কিন্তু আপনি একটা বেস্ট ভ্যালু ফর মানি ফোন বলতেই পারেন। সো এটাই ছিল মূলত আমার Motorola S50 ফিউশনের পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা অলরেডি কেউ ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।